মৌকে নিয়ে ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেবার সাথে সাথেই প্রচন্ড শব্দে জানালার একটা পার্ট খুলে পড়ে গেল। মৌ ভয়ে চিৎকার করে আমার বুকে ছুটে এলো। আমিও কিছুটা ভয় পেয়ে মৌকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ পুরো ঘরে ঠান্ডা বাতাস বয়ে যেতে শুরু করলো। মৌ আমার দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। এদিকে কোনো কিছুই বুঝে উঠতে পারছি না আমি। মৌকে আজই দুপুরে বিয়ে করেছি আমি। ঘন্টা দুয়েক আগে মৌকে নিয়ে গ্রামের বাড়িতে এসে পৌঁছালাম। বাবা মাকে অনেক কষ্টে রাজি করিয়েছি মৌকে মেনে নেবার জন্য। কিছু সময় আগেই ছোট বোন এসে কোনো রকমে বাসর ঘর সাজিয়ে দিয়ে গেছে, আর আমরা মাত্রই ঘরে এসে ঢুকলাম। মৌ শহরের মেয়ে, গ্রামের সাথে তেমন পরিচিত নয়। বইতে পড়েছে সে হিসেবেই গ্রাম সম্পর্কে কিছুটা ধারণা আছে, এর বাহিরে আর কোনো ধারণাই নেই মৌয়ের। মৌ ভয়ে ভয়ে প্রশ্ন করলো, কি হলো এটা? আমি বললাম, হয়তো অনেকদিন বন্ধ ছিল, তাই দরজা খোলার কারণে বাতাসে পাট করে খুলে গেছে। তুমি বসো, আমি বাহিরে গিয়ে লাগিয়ে দিয়ে আসছি। মৌ আমার হাত শক্ত করে ধরে বলল, থাক, লাগবে না। আমি মৌকে খাটে বসিয়ে বললাম, লাগবে, আজ আমাদের বাসর রাত, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। বলেই দ্রুত গতিতে রুম থেকে বের হয়ে গেলাম। বের হতেই বাবার সামনে পড়লাম। কিছু না বলেই আমি বাহিরের দিকে হাঁটা, পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, বাড়ির পেছনে যাব আর আসবো। আমি গেট খুলে বাহিরে পা দিতেই মৌ রুম থেকে চিৎকার করে উঠল। আমি বাহিরে না গিয়ে দ্রুত আবার রুমের দিকে দৌড় দিলাম। গিয়ে দেখি মৌ খাটের উপর অজ্ঞান হয়ে শুয়ে আছে। বাবা মা ছোট বোন ছুটে এসেছে। মা মৌয়ের মুখে পানি ছিটা দিচ্ছে। কিছু সময়ের ভেতরে মৌ চোখ মেলে তাকালো, কিন্তু মৌয়ের চোখে মুখে প্রচন্ড ভয়ের ছাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে মৌ কিছু দেখে ভয় পেয়েছে। আমি সবাইকে বাহিরে যেতে বললাম। একে একে সবাই বাহিরে চলে গেল। আমি মৌকে জিজ্ঞাসা করতে যাব কি হয়েছে, তখনই মৌ হাতের ইশারায় জানালার দিকে দেখিয়ে দিল। জানালার দিকে চোখ যেতেই ভয়ে আমার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল। জানালার যে পাটটা কিছু সময় আগেই ভেঙে পড়ে গিয়েছিল, সেটা এখন আবারও বন্ধ। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না, আর কেনই বা এমন হচ্ছে। আজ প্রায় 2 বছর পর গ্রামে এসেছি। লেখাপড়া শেষ করে শহরেই চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম। এর ভেতর কি এমন পরিবর্তন ঘটলো গ্রামে কিংবা আমার বাড়িতে, বুঝে উঠতে পারছি না। যা হচ্ছে মোটেও ঠিক হচ্ছে না। কিছু একটা করতে হবে ভেবেই পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটা বের করে তুহিন, লিপু, রাজীব আর মাসুদকে ফোন দিলাম। দিয়ে সবাইকে পুকুরের ধারে আসতে বললাম। ওদের কাছ থেকেই জানা যাবে কি এমন ঘটনা ঘটেছে গ্রামে, যার জন্য আমার সাথে এমন হচ্ছে। আমি মাকে ডেকে মৌয়ের সাথে থাকতে বলে বাসা থেকে বের হয়ে গেলাম পুকুর পাড়ের উদ্দেশ্যে। আমরা সবসময় যে কোনো প্রয়োজনে পুকুর পাড়েই মিলিত হই। বের হয়ে একটু এগিয়ে যেতেই শুরু হলো প্রচন্ড ঝোড়ো বাতাস। মনে হচ্ছে বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। চারিদিক থেকে গাছপালার শো শো শব্দে কান ফেটে যাবার অবস্থা। প্রচন্ড ভয়ে পুরো শরীর ঘামে ভিজে গেছে। এই বাতাসের ভেতরেও আমার মনে হচ্ছে আমার পেছনে পেছনে কেউ একজন এগিয়ে আসছে, কিন্তু আমি তাকানোর সাথে সাথে নেই হয়ে যাচ্ছে। আমি আমার জীবনে কোনোদিন এমন ভয় পাইনি, আজ যতটা ভয় পাচ্ছি। আচ্ছা, আমি ভয় পাচ্ছি কেন? ঝড় বৃষ্টি হতেই পারে, আর আমার পেছনে কেউ নেই। সব আমার মনের ভয়। আমার মনে হয় আমার হ্যালুসিয়েশন হচ্ছে। ভাবতে ভাবতে পুকুর পাড়ে যেয়ে পৌঁছালাম, দেখলাম তুহিন, লিপু আর রাজীব এরই মাঝে এসে পড়েছে, কিন্তু মাসুদ এখনো আসেনি। সবাই আসলে কথা শুরু করব, তাই মাসুদকে কল দিলাম। রিং হচ্ছে, কল উঠাচ্ছে না। সবাই আমাকে বলছে, সব খুলে বল, কি হয়েছে। আমি ওদের বললাম মাসুদ আসুক, তারপর সবাই একসাথে কথা বলবো। এই কথা বলতে বলতে কারো চিৎকার কানে ভেসে আসলো। সকলে একসাথে দৌড়ে সেই চিৎকারের দিকে ছুটলাম। অল্প সময়ের ভেতরে সেই চিৎকার যেখান থেকে এসেছিল সেখানে চলে আসলাম, কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। আমরা সকলে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চারিদিকে খুঁজছি। ভয়ে সকলের হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে, কিন্তু কোনো কিছুই পেলাম না। 4 জন একত্রিত হয়ে আবার এক জায়গায় দাঁড়ালাম।
ঠিক তখনই পানির মতো কিছু আমার ঘাড়ের উপর পড়ল। আমি হাত দিয়ে তা স্পর্শ করে সামনে এনে লাইটের আলোয় ধরতেই দেখতে পেলাম রক্ত। ওপরে লাইট মারতেই সকলে চিৎকার করে উঠলাম, মাসুদের লাশ গাছের সাথে ঝুলে আছে, তার মাথা বেয়ে রক্ত পড়ছে। সকলে ভয়ে কাঁপতে কাঁপতে একে অপরের দিকে চেয়ে আছি। তুহিন বলল, চলো এখান থেকে চলে যাই, না হলে আমাদের বিপদ হবে, কেউ দেখলে ভাববে আমরা খুন করেছি। আমি তুহিনকে থামিয়ে বললাম, আমরা এখান থেকে চলে গেলে আরো বেশি বিপদ হবে, পুলিশ এসে যদি দেখে এখানে লাশ, আর ওর সাথে ফোনে শেষ আমাদেরই কথা হয়েছে, তার চেয়ে ভালো আমরা পুলিশকে খবর দিই, এতে করে আসল খুনি ধরা পড়বে। বলতেই লিপু পুলিশকে ফোন দিল। অল্প সময়ের ভেতর পুলিশ এসে মাসুদের লাশ নিচে নামালো। পুরো মাথাটা শক্ত কিছু দিয়ে থেতলে দিয়েছে, মাথার খুলিটা এখনো লাফাচ্ছে, তা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম। চোখ মেলে যখন তাকালাম তখন নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম। ঘর ভর্তি মানুষ, মৌ কেঁদে চলেছে। তুহিন বলল, পুলিশ লাশ নিয়ে গেছে, তারা কোনো তথ্য বের করতে পারেনি, আর আমাদের বলেছে আমরা গ্রাম ছেড়ে যেন কোথাও না যাই, যে কোনো সময় আমাদের ডাকতে পারে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মৌ অনেক ভয় পেয়েছে। একে একে সবাই যার যার বাসায় চলে গেল। আমি মৌকে সান্ত্বনা দিয়ে বললাম, ভয় পেও না, কিচ্ছু হবে না, দেখবে সব ঠিক হয়ে গেছে। মৌকে মায়ের সাথে রেখে আমি ঘরের বাইরে রাখা বেঞ্চে বসে পড়লাম। কি হচ্ছে আমার মাথায় কোনো কিছুই ঢুকছে না। মাসুদের মৃত্যুটা পুরোই রহস্যজনক। কে ওর শত্রু হতে পারে, আর এত রাতে ও বাহিরে বের হবে তা কেই বা জানতো, আর আমার সাথেই বা কি ঘটতে চলেছে। মৌ মেয়েটাই বা কি ভাববে। 2 বছর রিলেশনের পর বিয়ে করেছি, আর বিয়ের পর গ্রামে এসে এমন ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হবে মেয়েটা কোনোদিন কল্পনাও করতে পারেনি। আমার জানা মতে কারো সাথে আমার কোনো শত্রুতা নেই, তবে কি কোনো অশুভ শক্তির কাজ এটা? কিন্তু কেনই বা কোনো অশুভ শক্তি আমাদের সাথে এমন করবে? কি অন্যায় করেছি আমরা? কোনো কিছুই ভাবতে পারছি না। প্রচন্ড মাথা ব্যথা অনুভূত হচ্ছে, মনে হচ্ছে ব্যথায় মাথা ছিঁড়ে যাবে। 2 চোখ বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। কত সময় ঘুমিয়েছি বলতে পারবো না। হঠাৎ করেই মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি লাফিয়ে উঠলাম, কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না। আমার মনে হচ্ছে আমার প্রচন্ড রকম হ্যালুসিয়েশন হচ্ছে, কিন্তু কেন? আগে কখনো তো এমন হয়নি। আর হ্যালুসিয়েশন হলে মাসুদের মৃত্যুর রহস্য কি? কেউ তো ওকে খুন করেছে, কিন্তু কে হতে পারে? ভাবতে ভাবতে আবারও 2 চোখের পাতা এক হয়ে এলো। ভোরের দিকে বাবার ডাকে চোখ মেলে তাকালাম। কিরে, এখন কেমন লাগছে তোর? ভালো বাবা, তুমি ঘুমোওনি? না রে, সারা রাত তোর চিন্তায় ঘুম আসছিল না, তাই তোর পাশেই বসেছিলাম। তুই ঘুমোচ্ছিলি তাই ডাক দিইনি। চল নামাজ পড়ে আসবি। আমি বললাম, আপনি বসেন, আমি অজু করে আসি। অজু করে আসতেই দেখি মাও ঘুম থেকে উঠে গেছেন। আমি আর কোনো কথা না বলে বাবার সাথে মসজিদের পথে রওনা হলাম। বাবার সাথে আজ 2 বছর পর নামাজ পড়তে যাচ্ছি। ভাবতেই মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি খেলে গেল। কেমন করে যেন দিনগুলো চলে যায়। এই তো মনে হয় সেই দিনও সকালে বাবার সাথে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরেছি, অথচ তাও আজ 2 বছরের বেশি হয়ে গেছে। ভাবতে ভাবতে মসজিদে ঢুকে পড়লাম। নামাজ পড়ে বাবার সাথেই বাসায় ফিরে আসলাম। খুব একটা কথা হলো না, দুজনের টুকটাক কথা হলো। এতে বুঝতে পারলাম বাবার রাগটা চলে গিয়েছে। বাসায় ফিরে দেখলাম মা বসে আছে, তার মানে রুমে মৌ একলা ঘুমিয়ে আছে। গতরাতের কথা মনে পড়তেই ভয়ে সমস্ত গলা শুকিয়ে এলো। মাকে পানি দিতে বলে আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি মৌ শুয়ে আছে। ভাবছি ডাকবো কিনা, এর ভেতর মা এসে পানি দিয়ে গেল। আমি পানি খেয়ে মৌয়ের শরীরে হাত দিতেই চমকে উঠলাম। পুরো শরীর গরমে পুড়ে যাচ্ছে। আমি মৌকে কয়েকবার ডাক দিতেই চোখ মেলে তাকালো। আমি জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে? সে বলল, সমস্ত শরীর ব্যথা করছে। মা এসে ডাক দিয়ে গেল নাস্তা করার জন্য।
মৌকে উঠতে বললাম। তারপর সকলে একসাথে নাস্তা করে আমি বাবা মাকে বললাম মৌকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বাবা বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো, নতুন বউ নিয়ে বেশি সময় বাইরে থাকা ঠিক হবে না। নাস্তার টেবিল থেকে উঠে রুমে গিয়ে মৌকে বললাম রেডি হয়ে নিতে। তারপর দুজনে ডাক্তারের চেম্বারে চলে গেলাম। ডাক্তার দেখে ঔষধ দিল মৌকে। তারপর মৌকে নিয়ে বাসায় চলে আসলাম। আমি মৌকে বললাম, তুমি থাকো, আমি একটু ঘুরে আসি। মৌ শক্ত করে আমার হাত চেপে ধরে বলল, কোথাও যেতে হবে না, আমার খুব ভয় লাগছে। আমি আর বাহিরে গেলাম না। আমি বিছানায় মৌয়ের পাশে শুয়ে গতকাল রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে শুরু করলাম। কেমন যেন সব অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে। একটা মানুষকে কতটা হিংসা আর রাগ থাকলে এভাবে খুন করতে পারে ভাবতেই শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। এর ভেতরেই রাজীব ফোন দিল। ফোন ধরতেই রাজীব বলে উঠল, পুলিশ ফোন দিয়েছিল, আমার খুব ভয় করছে। মাসুদের শরীর থেকে খুনের কোনো তথ্য পাওয়া যায়নি, এমনকি এতটা উপরে কিভাবে উঠলো তাও পুলিশ বুঝতে পারছে না। কথাগুলো শুনে ভয়ে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। আমি রাজীবকে বললাম, কি বলছিস সেগুলো? এটা কি করে হতে পারে? পুলিশের কোথাও ভুল হচ্ছে। আমরা সকলে দেখেছি ওকে মেরে কেউ ঝুলিয়ে রেখেছিল গাছের সাথে। রাজীব বলল, সেটা তো তারাও দেখেছে, কিন্তু কোনো কিছুতেই উদ্ধার করতে পারছে না। রাজীবের সাথে কথা বলে গোসল করে দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়লাম। শরীর খুব দুর্বল লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। মৌ পাশে শুয়ে বলল, চলো আমরা ঢাকায় চলে যাই। আমি বললাম, যাব, কয়েকটা দিন যাক, আর তুমি একটু সুস্থ হও। মৌ আর কোনো কথা বলল না, চুপ করে শুয়ে পড়ল। আমিও শুয়ে চোখ বন্ধ করে রাখলাম। সন্ধ্যার দিকে ঘুম ভেঙে গেলে ফ্রেশ হয়ে এলাম। মৌকে জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে? মৌ বলল, আগের চেয়ে ভালো। আমি বললাম, তুমি থাকো তাহলে, আমি একটু বাইরে সবার সাথে দেখা করে আসি। মৌ বলল, আমার ভীষণ ভয় লাগছে। আমি বললাম, ভয়ের কিছু নেই, মাকে বলে যাচ্ছি তোমার সাথে থাকবে। ঘর থেকে বের হয়ে মাকে ডাক দিয়ে বললাম মৌয়ের সাথে রুমে থাকতে। আমি বের হতে হতে সবাইকে ফোন দিলাম আর বললাম ওদের একসাথে আসতে। বলে ফোন রেখে দিলাম। মনের ভিতর অনেক রকম চিন্তার জন্ম হচ্ছে। আমি ঢাকা যাবার পর ওরা কারোর সাথে কি কোনো শত্রুতায় জড়িয়ে গেছে, যার কারণে তার এত প্রতিশোধ নিচ্ছে তারা? কিন্তু এমনটা হলে গত রাতে আমার ঘরে যা ঘটে গেল তা কি করে সম্ভব? কোনো কিছুই মেলাতে পারছি না। ভাবতে ভাবতে পুকুর পাড়ে চলে আসলাম। আসতেই দেখি তিনজনই এসে গেছে, খুব ভালো লাগলো। আমি তিনজনকেই উদ্দেশ্য করে বললাম, যাক, আসতে কোনো বিপদ হয়নি তাহলে। এবার সত্যি করে বল, আমি চলে যাবার পরে তোরা কারোর সাথে কোনো শত্রুতা করেছিস কিনা? মিথ্যে বলবি না, দেখলি তো কিভাবে মাসুদকে খুন করেছে। যদি কারোর সাথে শত্রুতা করে থাকিস তবে আমাকে বল, আমি পুলিশের সহায়তা নিয়ে তাহলে সেই খুনিদের ধরতে পারবো, আর আমাদের জীবনেরও ঝুঁকি মুক্ত হবে। সবাই বলে উঠল, আমরা কারোর সাথে কোনো রকম গন্ডগোল করিনি, বিশ্বাস কর, করলে অবশ্যই তোকে জানাতাম। আর আমরা কেনই বা কারোর সাথে শত্রুতা করতে যাব বল? আমিও সেটা ভাবলাম, ওরা কারোর সাথে শত্রুতা করতে যাবে না, কিন্তু তাহলে কে এমন করেছে আমাদের সাথে? আমি বললাম, তারপরেও তোরা একটু মনে করার চেষ্টা কর। ওরা বলল, দেখ, তুই গ্রামে আসার সাথে সাথে এমনটা হচ্ছে, তুই মনে কর কারোর সাথে শত্রুতা করেছিস কিনা। কথাটা শুনে মাথাটা ঘুরে উঠল। মনে হচ্ছে এখনই সব কয়টাকে লাথি মেরে পুকুরে ফেলে দিই। কিন্তু নিজেকে শান্ত রেখে বললাম, তোদের কি মাথা খারাপ হয়েছে? আমি কারোর সাথে কেন শত্রুতা করতে যাব? আমি তো প্রায় 2.5 বছরের কাছাকাছি গ্রামে নেই। তখন সবাই চুপ হয়ে গেল। তখন এরই ভিতরে বাবার ফোন আসলো। ফোন ধরার সাথে সাথেই বাবা খুব ভয়ার্তভাবে বলতে শুরু করলো, তুই একটু তাড়াতাড়ি বাসায় আয়, মৌ কেমন যেন করছে। কথাটা শোনার সাথে সাথেই আমার হৃদয়ের ভিতর মোচড় দিয়ে উঠল। কি হলো আবার মৌয়ের? বাবা আর কিছুই বলতে পারল না, ফোন কেটে দিল। ফোন কাটার আগে আমি অনেক শব্দ শুনতে পেলাম। আমি ওদের বাসায় যেতে বলেও নিজেও বাসার পথেই রওনা দিলাম। কিছুটা পথ যাবার পরেই শুরু হলো তুমুল বাতাস। চারিদিক অন্ধকার হয়ে এলো।
কয়েক হাত সামনের কিছুই দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে গত রাতের মতো আজও কেউ আমার পিছু নিয়েছে, কিন্তু আমি পেছনে তাকালে কাউকেই দেখতে পাচ্ছি না। ভয়ে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে আমি আর সামনে এগিয়ে যেতে পারবো না। হঠাৎ পেছন থেকে সামনে তাকাতেই মনে হলো কিছুটা দূরে কেউ একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে আমি সামনে এগিয়ে যেতে শুরু করলাম। যতই কাছে যাচ্ছি মনে হচ্ছে সে ততই মিলিয়ে যাচ্ছে। যখন পুরোপুরি তার কাছে গেলাম দেখলাম কোনো কিছুই নেই, আর বাতাসও বন্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছে সবকিছুই আমার সাথে উল্টাপাল্টা হচ্ছে, কিন্তু এমন তো কিছু আমি করিনি যার জন্য আমার সাথে এমনটা হবে। আচ্ছা, আমার কি হ্যালুসিয়েশন হচ্ছে? হয়তো তাই হবে। তা না হলে একটু আগে যা দেখলাম তা দেখার কোনো কারণই নেই। ভাবতে ভাবতে বাসায় চলে গেলাম। বাসায় ঢুকতেই দেখি বাবা ভয়ার্ত মুখ নিয়ে ঘরের সামনে রাখা বেঞ্চটায় বসে আছে। আমার দিকে তাকিয়ে বলল, বাবা এসেছিস? তাড়াতাড়ি তোর ঘরে চল। আমি ঘরের সামনে গিয়ে দেখি ভেতর থেকে দরজা লাগানো। আমি কয়েকবার মৌকে ডাক দিলাম, কিন্তু কোনো শব্দ আসলো না। ভয়ে আমার গলা শুকিয়ে এলো। বাবা কান্না শুরু করে দিল। আমি বাবাকে থামতে বললাম। তারপর আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঘরে ঢুকলাম। গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মা ঘরের এক কোণায় গুটিয়ে বসে আছে ভয়ার্ত মুখ নিয়ে। মৌ খাটের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি মাকে স্পর্শ করতেই মা চিৎকার করে আমাকে জড়িয়ে ধরল। বলতে শুরু করলো, শিয়াম, তোর বউয়ের সাথে ভূত আছে। আমি বললাম, কি সব উল্টাপাল্টা কথা শুরু করেছো? সমস্ত ঘরের কি অবস্থা করে রেখেছো তোমরা? মা বলল, আমি করিনি, সব তোর বউ করেছে। মার কথায় প্রচন্ড রাগ হলো। আমি মৌয়ের কাছে গিয়ে মৌয়ের শরীরে হাত দিতেই চমকে উঠলাম। দেখি আগুনের মতো গরম শরীর। হয়তো জ্বরে মেয়েটা এমন করেছে। কিন্তু যখনই মুখটা ঘোরালাম আমার সমস্ত শরীর শিউরে উঠল। পুরো মুখে কেউ খামচি দিয়ে যেমন দাগ হয়ে যায় তেমন দাগ স্পষ্ট হয়ে উঠেছে। মা বাবা ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। অনেক সময় ডাকার পরেও যখন উঠল না, তখন পানি এনে পানির ছিটা দিয়ে মৌয়ের জ্ঞান ফিরে আসতেই আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব তখনই ফোনের রিংটোনটা বেজে উঠল। ফোন বের করতেই দেখি রাজীবের ফোন। রিসিভ করতেই রাজীব কান্না করে দিল আর বলতে শুরু করলো, সর্বনাশ হয়ে গেছে। কেউ তুহিনকে মেরে ফেলে লাশটা ওদের পুকুরে ফেলে দিয়েছে। কথাটা শুনেই মাথাটা ঘুরে উঠল। আমি বললাম, আমি আসছি। ফোন কেটে দিতেই মৌ আমার হাত শক্ত করে ধরে বলল, কোথাও যাবে না তুমি। আমি বললাম, আমাকে যেতেই হবে। মৌ বলল, খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, প্লিজ চলো আমরা ঢাকা ফিরে যাই। কোনো অশরীরই আমাদের ক্ষতি করতে চাচ্ছে। আমি বললাম, কি সব বলো এগুলো? এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। অশরীরই কোনো কিছু নেই। মৌ আমার হাত শক্ত করে ধরে বলল, আছে শিয়াম, আছে। কিছু সময় আগেও আমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে যা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার হৃৎপিণ্ডটা এখনো ভয়ে লাফাচ্ছে। প্লিজ তুমি যেও না। দেখো, কিছুই হয়নি, সব তোমার মনের ভয়। মৌ তার গালের দিকে দেখিয়ে বলল, শিয়াম, তাহলে এগুলো কি বলো? এই আঘাতগুলো আমাকে করেছে কে? এগুলো কি মিথ্যে? আমি এর কোনো উত্তর দিতে পারলাম না। শুধু বললাম, আমাকে যেতেই হবে। তুমি চিন্তা করো না, মা বাবা তো আছেই, তোমার কিছুই হবে না। বলে মা বাবাকে মৌয়ের সাথেই থাকতে বলে বের হয়ে গেলাম। মাথায় কোনো কিছুই কাজ করছে না আমার। এলোমেলো হাঁটছি। চারিদিক নীরব আর অন্ধকার। চাঁদের আলো গাছের ডালপালা ভেদ করে খুব একটা আসছে না। কয়েক হাত দূরের কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না। মনের ভেতর ভয় আর কৌতূহল নিয়ে আমি এগিয়ে যাচ্ছি তুহিনদের বাড়ির দিকে। এটা কি করে সম্ভব? তুহিনকেও মেরে ফেললো? কে হতে পারে? ভাবতে ভাবতে আমি এগিয়ে যাচ্ছি। হঠাৎ করেই পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন শিয়াম বলে উঠল। আমি ভয় পেয়ে দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তবে কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হলো। এটা কি আমার
হ্যালুসিনেশন হচ্ছে, এটা কি করে সম্ভব হতে পারে? এত রাতে একটা মেয়ের এই রাস্তায় থাকার কোনো কথাই নেই, কোনো মানেই নেই। আমি ভুল শুনেছি ভেবে আবার হাঁটা শুরু করলাম। হঠাৎ করেই বাতাসের গতিতে কেউ একজন সাদা কাপড় পরা আমার সামনে দিয়ে ছুটে গেল। ভয়ে আমি আবারও দাঁড়িয়ে গেলাম। কি হচ্ছে আমার সাথে, আর কেনই হচ্ছে? তার গতি এতটাই বেশি ছিল যে মুহূর্তের ভেতর কোথায় গেল আমি বুঝে উঠতে পারলাম না। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে আমি আর হেঁটে যেতে পারবো না, এখানেই দম বন্ধ হয়ে মারা যাব। নিজের মনকে বোঝালাম যা দেখেছি সব আমার হ্যালুসিনেশন, এমন কিছু কখনোই হতে পারে না। ভাবতে ভাবতেই হঠাৎ একটা গাছের ডাল ভেঙে পড়লো আমার সামনে। মুহূর্তেই সব ভাবনা আবারও ভয়ে রূপ নিল। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার কপাল বেয়ে থরথর করে ঘাম ঝরে পড়ছে। আমার প্রচন্ড চিৎকার করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আমি বড্ড বোকামি করেছি ময়ের কথা না শুনে, কিন্তু আমার ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। এই অবস্থায় আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি বাড়ি ফিরে যাব? এতটা পথ যখন এসেছি আর ফিরে যাব না। একদিকে ভয়, অন্যদিকে আমাকে যেতে হবে তুহিনদের বাড়িতে। ভাবতে ভাবতে আমি অন্য পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। খুব ভয়ে ভয়ে প্রতিটা পা ফেলে হাঁটছি। বারবার মনে হচ্ছে আমার পেছনে কেউ হেঁটে চলেছে, কিন্তু ভয়ে আর পিছু তাকাতে পারছি না। মনে হচ্ছে এমন কেউ আমার পেছনে হাঁটছে, তাকে দেখার জন্য আমি প্রস্তুত নই। ভাবতে ভাবতে অবশেষে আমি তুহিনদের পুকুর পাড়ে চলে আসলাম এবং গিয়ে দেখি অনেক মানুষের ভিড়। আমি তাদের পাশে গিয়ে দেখি পুলিশ এসে লাশ পানি থেকে তুলেছে। তুহিনের সমস্ত শরীর ক্ষতবিক্ষত করা, মনে হচ্ছে কেউ সমস্ত শরীর খামচে দিয়েছে। বুকের ভেতর হাত ঢুকিয়ে খুব ভয়ঙ্করভাবে হৃৎপিণ্ডটা টেনে বের করে নিয়ে গেছে। চোখ দুটো তাকিয়ে আছে, মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়েছিল তুহিন তাকে দেখে। কিন্তু কে এমন করছে, আর বেছে বেছে আমার বন্ধুদেরই কেন মারছে? পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করা শুরু করলো। তার ফোন ঘেটে শেষ কল আমারই বের করেছে। আমি কি কোনোভাবে এই খুনের সাথে জড়িত কিনা, কিংবা আমি কি জানি কিনা। আমি বললাম আমি ওদের সাথে কথা বলে বাসায় চলে এসেছি আমার স্ত্রী অসুস্থ থাকায়, আর এখন রাজীবের ফোন পেয়ে এখানে এসেছি। পুলিশ আমাকে জিজ্ঞাসা শেষ করলো। তারপর একে একে সবাইকে সে জিজ্ঞাসা করলো, কিন্তু কোনো তথ্যই বের করতে পারলো না। রাজীব আর লিপু তো কান্না করতে করতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। ওরা বলল আমরা সকলে একসাথেই ছিলাম, কিন্তু কিছু সময় আগেই ওকে রেখে আমরা বাসায় চলে যাই। তারপর ওর মায়ের চিৎকারে আমরা ছুটে আসি। এসে দেখি ওর অর্ধেক দেহ পানির উপরে, অর্ধেক নিচে, যেমনটা আপনারা দেখছেন। তুহিনের মা বলতে শুরু করলো, আমি তো ছেলের চিৎকার শুনে ছুটে গিয়েছিলাম, গিয়ে দেখি ছেলে এভাবে পড়ে আছে বলে উনি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। পুলিশ আরও কয়েকজনকে জিজ্ঞাসা করলো, কিন্তু সবাই একই কথা বলল। তুহিনের চিৎকার শুনে তারা ছুটে এসে দেখতে পায় তুহিন মৃত হয়ে পড়ে আছে। এই অল্প সময়ের ভেতরে কি করে তুহিন খুন হলো তা কেউ বলতে পারছে না। আমার মনে এবার পুরো সন্দেহ এসে পড়েছে, এটা কোনো অশরীরীর কাজ। কিন্তু কে সে, আর কেনই আমার বন্ধুদের মারছে? এর ভেতর পুলিশ তুহিনের লাশ নিয়ে গেল ময়না তদন্তের জন্য, আর আবারও বলে গেল আমাদের সাবধানে থাকতে, আর গ্রামের বাহিরে কোথাও না যেতে। এরপর সকলে যে যার মতো বাসায় চলে গেল। এদিকে রাজীব আর লিপু ভয়ে প্রচন্ড কান্না করতে শুরু করলো। আমি ওদের থামিয়ে বললাম তোরা বাড়িতে যা, আমিও বাড়িতে যাচ্ছি, কাল সকালে কথা বলবো। ওরা বলতে শুরু করলো ওদের খুব ভয় লাগছে। আমি বললাম কিসের ভয়? ওরা বলল কিছু জানি না, কিন্তু কিসের যেন শুধু ভয় করছে, মনে হচ্ছে এক্ষুনি আমাদেরও কেউ মেরে ফেলবে। আমি ওদের চুপ করতে বললাম, আর বললাম আল্লাহকে স্মরণ করতে, আর যদি কোনো ভুল করে থাকে তাহলে যেন স্বীকার করে নেয়। তারপর ওদের বাসায় পাঠিয়ে দিলাম, আর আমিও বাসার পথেই রওনা হলাম। আমার কাছে মনে হচ্ছে পথ শেষ হচ্ছে না। শরীর খুব ক্লান্ত, খুব কষ্ট করে শরীরটা টেনে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে আবারও কেউ একজন আমার নাম ধরে ডাক দিতেই আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না।
আমি চিৎকার করে বলে উঠলাম, কে? সামনে এসে দেখা দাও। এভাবে ভয় দেখাচ্ছ কেন? কোনো শব্দ নেই। আমি আবারও রাগে হাঁটা শুরু করলাম। মনে মনে ভাবছি আমার সাথে এমন যে করছে সামনে পেয়ে নি তার খবর আছে। তখনই কেউ আবার বলে উঠল, আমার কণ্ঠটাও ভুলে গেছো সিয়াম? কয়েক সেকেন্ডের জন্য আমি থমকে গেলাম। আমি স্মরণ করার চেষ্টা করছি কণ্ঠটা কার, কিন্তু মনে পড়েও যেন মনে পড়ছে না। আমি চিৎকার করে আবারও বললাম, আমি মনে করতে পারছি না। কে আপনি? সামনে আসুন, আপনার পরিচয় দিন। আবারও সেই নীরবতা। কি হচ্ছে আমার সাথে? আমি কি এসব কিছু কল্পনা করছি, নাকি আমার সাথে বাস্তবেই ঘটে চলেছে? আর কেই বা আমাকে এভাবে ভয় দেখাচ্ছে? ভাবতে ভাবতে আবারও হাঁটা শুরু করলাম। ঠিক তখনই চারিদিক থেকে প্রচন্ড হাসির শব্দ ভেসে আসতে শুরু করলো। আমি দু হাত দিয়ে কান চেপে ধরলাম। কিছু সময় হাসার পরে সেই শব্দ কান্নার রূপ নিল। কি হচ্ছে আমার সাথে, আর কেনই বা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে আমাকে কিছুই বুঝে উঠতে পারছি না। দুই কানের সাথে এবার দুই চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ আমার পিঠে কারো স্পর্শ পেলাম। আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি ভয়ে ভয়ে ঘুরে তাকাতেই যা দেখলাম তা দেখার পর আর নিজে ঠিক থাকতে পারলাম না। একটা ভয়ঙ্কর মুখ, যার মুখ আগুনে পুড়িয়ে দেওয়া। সে আমার দিকে তাকিয়ে হাসছে, আবার কাঁদছে। সে আমাকে কিছু বলতে যাবে, সে শুধু মুখ থেকে বের করছে, সিয়াম আমি। এমন ভয়ঙ্কর মুখ যা দেখার পর মুহূর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আমি চোখ মেলে তাকিয়ে নিজেকে নিজের রুমে দেখতে পেলাম। পাশেই বাবা, মা, মৌ কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। বেচারিকে দেখে বড্ড মায়া হচ্ছে। তবে সবচেয়ে বেশি অবাক হচ্ছি নিজে বেঁচে আছি এটা ভেবে। মনে হচ্ছে আমি কল্পনার জগতে আছি, যেখানে আমার বন্ধুদের ভয়ঙ্কর রকমভাবে খুন করা হচ্ছে, সেখানে আমি কি করে বেঁচে আছি? আর আমার কেনই বা কোনো ক্ষতি করলো না? আমি বাবাকে প্রশ্ন করলাম, আমি এখানে কি করে এলাম? বাবা বলল, তোর ফিরতে দেরি হচ্ছে দেখে তোর নাম্বারে কল দিই। তুই কল রিসিভ করছিলি না দেখে রাজীবকে ফোন দিই। রাজীব ফোন ধরে বলে, তুই অনেক আগেই ওখান থেকে চলে এসেছিস। কথাটা শুনে মনের ভেতর প্রচন্ড ভয় লাগতে শুরু করলো। ওদের মতো তোরও কোনো ক্ষতি হলো না তো? এরপর তিনজন তোকে খুঁজতে বের হয়ে জঙ্গলের ভেতর লাইট জ্বালিয়ে তোকে খুঁজতে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর তোকে তুলে বাসায় নিয়ে আসলাম। সারা রাত তোর জ্ঞান ফেরেনি দেখে খুব চিন্তায় ছিলাম রে। আল্লাহর কাছে শুকরিয়া তোর কিচ্ছু হয়নি বলে বাবা বের হয়ে গেলেন। বাবার সাথে মাও রুম থেকে বের হয়ে গেলে। মৌ এসে পাশে জড়িয়ে ধরে কান্না করলো। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, কান্না করছো কেন? আমার তো কিছুই হয়নি। মৌ বলতে শুরু করলো, তোমাকে আগেই বলেছিলাম তুমি কোথাও যেও না। তুমি তো আমার কোনো কথা শোনোই না। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আমি বললাম, আমার কিছুই হবে না, তুমি এত ভয় পেও না তো। মৌ কান্না করতে করতে বলল, আমরা না গেলেই রাতে হয়তো অনেক কিছুই হয়ে যেত। এই চলো না আমরা ঢাকায় চলে যাই। আমি উঠে বসে বললাম, দেখো, ঢাকায় চলে গেলেই কি সব সমাধান হবে? আমি এর শেষ দেখতে চাই। আর তোমাকে এত ভয় পেলে হবে? তুমি আমাকে সাহস দেবে। এখন চোখের পানি মোছো, ফ্রেশ হয়ে নাও, আমার খিদে লেগেছে, খেতে বসবো। তারপর দুজনে ফ্রেশ হয়ে খেতে বসলাম। বাবাকে বাসায় দেখলাম না। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন, আমাকে কেন খুন করলো না? তবে কে সে? আমার বন্ধুদেরকে শুধু মারছে, আর প্রতিটা খুনই রাতের আধারে করছে। কিন্তু কেন এমনটা করছে? আর কে এই অশরীরী? তার কণ্ঠটা আমার খুব পরিচিত। ভাবতে ভাবতে মৌ ঘরে এসে বলল, আমার ভালো লাগছে। এখানে বন্দি হয়ে থাকতেই মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বললাম, ঠিক আছে, বিকেলে তোমাকে নিয়ে বের হব, গ্রামটা ঘুরে দেখলেই তোমার ভালো লাগবে। মৌ আর কোনো কথা না বলে পাশ ফিরে শুয়ে পড়ল। একটা সময় চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে মৌয়ের ডাকে ঘুম ভাঙলো। বলল, চলো ঘুরতে যাব। আমি বললাম, তুমি রেডি হয়ে নাও, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসছি। খুব সুন্দর করে সেজেছে আজ মৌ। আমরা বের হবার সময় মাকে বললাম। মা বললেন,
তোর বাবা তো এখনো ফেরেনি, একবার ফোন দিবি? আমার মনে ভয় শুরু হয়ে গেল। বাবা কোথায় গেলেন? আমি দ্রুত পকেট থেকে ফোন বের করে বাবাকে ফোন দিলাম। রিং বাজতেই বাবা ফোন ধরলেন। আমি বললাম, বাবা তুমি কোথায়? বাবা বললেন, একটু দরকারে এসেছি, তোরা চিন্তা করিস না, কিছু সময়ের ভেতরেই ফিরে আসব। আমি ফোন রেখে মাকে বললাম, বাবা চিন্তা করতে মানা করেছেন, উনি অল্প সময়ের ভেতরেই ফিরে আসবেন। তারপর মাকে বলে আমরা বেরিয়ে পড়লাম। মা বললেন, তাড়াতাড়ি ফেরার কথা। মৌয়ের হাত ধরে পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছি। মৌকে খুব আনন্দিত লাগছে। মেয়েটা খুব ভয় পেয়েছে। ঘুরতে ঘুরতে সেই ভয়ের ছাপ চলে গিয়েছে। তবুও ভালো, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে মৌকে আজ। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এলো। চারিদিক অন্ধকার হতে শুরু করে দিয়েছে। মৃদু আলোর বাহিরে আমরাও অনেকটা পথ চলে এসেছি। মৌকে বললাম, চলো এবার বাড়ি ফিরি। মৌ বলল, চলো। তারপর দুজনে হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। চারিদিক নীরব আর অন্ধকার হয়ে এসেছে ততক্ষণে। অন্ধকারের ভেতরে মোবাইলের ফ্ল্যাশ জেলে দুজনে হাঁটছি। হঠাৎ মনে হলো নুপুরের শব্দ হচ্ছে। মৌ তো নুপুর পড়েনি, তাহলে কোথাও থেকে শব্দ আসছে। মৌকে কিছু না বলে আমি ওর হাত ধরে চুপচাপ হেঁটে চলেছি। যতই হাঁটছি শব্দটা ততই বেশি কানে বেজে চলেছে। মনে হচ্ছে আমাদের খুব কাছ থেকে শব্দটা হচ্ছে। এবার মৌ আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? মৌ যাতে ভয় না পায় সেই জন্য আমি মৌকে বললাম, কই না তো। মৌ বলতে শুরু করলো, ভালো করে শোনো শিয়াম, কোথাও থেকে নুপুরের শব্দ আসছে। আমি বললাম, তোমার মনের ভয় এগুলো, কোথা থেকে নুপুরের শব্দ আসবে বলো? মৌ ভয়ে ভয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে শুরু করলো। আমি এখন বুঝতে পারছি আমার কোনো হ্যালুসিয়েশন হচ্ছে না, কারণ মৌ সেই শব্দ শুনতে পাচ্ছে। তার মানে কিছু তো একটা অবশ্যই আছে, কিন্তু কি সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। বাসায় আসার আগে পর্যন্ত মৌ আমার হাত ছাড়ল না। আজ কোনো রকমের সমস্যা ছাড়াই বাসায় চলে আসলাম। এসে দেখি বাবাও চলে এসেছেন। বাবাকে দেখে খুব ভালো লাগলো। আমরা দুজনে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর মা ডাক দিয়ে বললেন রাতের খাবার খেয়ে নিতে। রাতের খাবার খেতে খেতেই বাবা বললেন, এক হুজুরের কাছে গিয়েছিলাম, ওনাকে সব খুলে বলেছি, তুই চিন্তা করিস না, আর রাত বিরেতে বাইরে বের হোস না, তোকে নিষেধ করেছেন উনি। কাল সন্ধ্যায় উনি আমাদের বাসায় আসবেন। আমি বললাম, বাবা এগুলো করার কি দরকার ছিল? অযথায় মানুষ কি মনে করবে? মৌ আমাকে থামিয়ে দিয়ে বলল, বাবা আপনি একদম ঠিক কাজ করেছেন। আমার ভীষণ ভয় হয়। গ্রাম ঘুরে বাসায় ফেরার সময়ও পুরো রাস্তায় কোথা থেকে যেন নুপুরের শব্দ ভেসে আসছিল। আপনার ছেলে নাকি শুনেনি, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেয়েছি। বাবা বলে উঠলেন, দেখ, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবারা কতটা ভয় থাকেন তার সন্তানদের নিয়ে। তোর জন্য আমার চিন্তা হবেই। আজ রাতে কোথাও বের হবি না ঘর থেকে, কাল সন্ধ্যার আগে পর্যন্ত কোথাও বের হবি না। তারপর সকলে খেয়ে যার যার রুমে চলে আসলাম। আর মনে মনে সিদ্ধান্ত নিলাম বাবার কথাই মেনে নেব, আর লিপু আর রাজীবকেও বাসা থেকে বের হতে নিষেধ করে দেব। মোবাইল হাতে নিয়ে দুজনকে ফোন দিয়ে বললাম যাতে ওরা কেউ বাসা থেকে বের না হয়। দুজনেই বলল ওরা বাসাতেই আছে, আর কোথাও বের হবে না। ওদের কথা শুনে নিশ্চিন্ত হলাম যে ওরা নিরাপদে আছে। রাত প্রায় 11টার দিকে মৌকে নিয়ে শুয়ে পড়লাম, কিন্তু কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছি না, সেটা ভয়ে হোক আর চিন্তায় হোক। এদিকে মৌ ঘুমিয়ে গেছে। আমি বিছানা থেকে উঠে বারান্দায় চলে গেলাম। পকেট থেকে সিগারেট বের করে জ্বালানোর জন্য বের করলাম দেশলাই। দেশলাই জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু যতবারই আগুন জ্বলছে ততবারই সাথে সাথে বাতাসে নিভে যাচ্ছে। মেজাজটাই গরম হয়ে গেল। দেশলাইয়ে 5টা কাঠি ছিল, সব শেষ হয়ে গেল। তখনই আমার চোখ গেল জানালার দিকে। ভয়ঙ্কর দুটি চোখ চেয়ে আছে আমার দিকে। ভয়ে হাত কাঁপতে কাঁপতে সিগারেট পড়ে গেল। চোখের পলক পড়ার সাথে সাথে সে চোখ মিলিয়ে গেল। আমি খুব ভয়ে ভয়ে পা টিপে টিপে জানালার কাছে যেতেই পেছন থেকে কারো হাতে স্পর্শ পেয়ে চিৎকার করে ঘুরে তাকালাম। আমার সাথে সাথে মৌও চিৎকার করে উঠল। আমি ওর মুখে হাত দিয়ে থামিয়ে দিয়ে বললাম, তুমি কখন উঠলে মৌ? মুখ হাত থেকে সরিয়ে বলল, মাত্রই উঠে দেখি তুমি বিছানায় নেই। তাকিয়ে দেখলাম তুমি খুব মনোযোগ দিয়ে বাইরে কিছু দেখছিলে।
তাই আসলাম। কি দেখছিলে? আমি কিছু না, জানালা খোলা ছিল তাই লাগাতে আসলাম বলেই জানালা লাগিয়ে মৌকে নিয়ে শুয়ে লাইট অফ করে দিলাম। দু চোখ বন্ধ করে জানালার কথা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘোরে ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন হলাম। আমি আবার সেই ভয়ঙ্কর চোখ দুটি দেখতে পেলাম, যার সমস্ত শরীর আগুনে পোড়ানো, শুধু চোখ দুটোই লাল হয়ে চেয়ে আছে। আমি জঙ্গলের ভেতরে দৌড়াচ্ছি, আর সে সমস্ত জঙ্গলে আগুন জ্বালিয়ে আমার পিছু নিয়েছে। আমি বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমি যতই দৌড়াচ্ছি ঠিক ততটাই কাছাকাছি চলে এসেছে সে চোখ। একসময় আমি আর দৌড়াতে পারছিলাম না, ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেলাম। সাথে সাথে সেই চোখ আর আগুন আমার সামনে চলে আসলো। আমি ভয়ে চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। একটা সময় সেই জ্বলন্ত হাত খুব দ্রুত আমার গলার কাছে চলে আসে। ঠিক তখনই মৌ আমাকে ডেকে তুলে বলছে, কি হলো, চিৎকার করছো কেন? আমি বললাম, কই, মনে হয় স্বপ্ন দেখছিলাম। মৌ বলে উঠল, মানুষ ঘুমের ভেতর এত জোরে চিৎকার করে। বলতে বলতেই দরজায় বাবার কণ্ঠ শুনতে পেলাম। দরজা খুলতেই বাবা বললেন, তোর কিছু হয়নি তো বাবা, চিৎকার করলি যে? আমি বললাম, না বাবা, আমার কিছু হয়নি, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি, তাই তোমরা যাও, ঘুমাও। বলতে না বলতেই আমার ফোনের রিংটোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রাজীব ফোন করেছে। রাত তখন 3টা বাজে। ওদের কোনো সমস্যা হলো না তো? ভাবতে ভাবতে কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করতেই রাজীব কান্না করে বলে উঠল, সব শেষ হয়ে গেল রে সিয়াম, সব শেষ হয়ে গেল। আমি বললাম, কি হয়েছে, তুই কান্না করছিস কেন? রাজীবের কান্নার সুর আরও বেড়ে গেল। ও বলতে শুরু করলো, লিপু আর নেই, ওকেও মেরে ফেলেছে। কথাটা শোনার সাথে সাথে মাথাটা ঘুরে উঠল। আমি বললাম, তোদের না বাসায় থাকতে বলেছি, বের হয়েছিস কেন? রাজীব কান্না করতে করতে বলল, কেউ বের হয়নি, লিপু ওর বাসাতেই ছিল আর নিজের ঘরেই ছিল, তাহলে কি করে মারা গেল? কেউ বলতে পারে না, রুমেই ঘুমোচ্ছিল, হঠাৎ বাহির থেকে ওর চিৎকার শুনে সবাই বাড়ি থেকে বের হয়। বের হতেই দেখে ও আগুনে পুড়ে যাচ্ছে। সকলে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আগুন নেভানোর আগেই পুড়ে ছাই হয়ে গেছে। আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচা শিয়াম, আমাকে বাঁচা। বলতে বলতে ফোন কেটে গেল। আমি বেশ কয়েকবার ট্রাই করলাম, কিন্তু রিং হচ্ছে, রাজীব ফোন ধরছে না। প্রচণ্ড ভয় লাগছে। আবার চিন্তা করছি, ওকে কেন বাঁচাতে বলছে ও? আমাকে এক্ষুনি যেতে হবে, না হলে রাজীবকেও বাঁচানো যাবে না। আমি ঘর থেকে বের হতে যাব, তখনই বাবা বললেন, এত রাতে কোথাও যেতে পারবি না, যেতে হলে সকালে যাবি, আমি সাথে করে নিয়ে যাব। আমি বললাম, বাবা, লিপুকে কেউ মেরে ফেলেছে, আমি না গেলে হয়তো রাজীবকেও মেরে ফেলবে। বাবা বলে উঠলেন, অন্যের জন্য আমি আমার ছেলের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। এদিকে মৌ আমার হাত ধরে রেখেছে, কি করব আমি বুঝতে পারছি না। আমি আবারও রাজীবের নাম্বারে ট্রাই করলাম, কিন্তু ও ফোন ধরছে না। তবে কি ওকেও? না না, হতে পারে না। ও মারা গেলে যে সব রহস্যই রয়ে যাবে। ও না বললে যে কোনোদিনও জানতে পারবো না কেন আর কি কারণে এমনটা হচ্ছে। কোনো কিছু ভেবে না পেয়ে বাবাকে বললাম, বাবা, আমাকে যেতে দাও, না হলে রাজীবকেও মেরে ফেলবে। কিন্তু বাবা কোনো কথা না শুনে আমাকে আর মৌকে ঘরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। আমি অনেক সময় পর্যন্ত রাজীবের ফোন ট্রাই করতে থাকি। এক পর্যায়ে রাজীব ফোন ধরে। আমি বলি, তুই ঠিক আছিস তো? সে উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু খুব ভয় করছে রে, আমাকেও মেরে ফেলবে মনে হয়। আমি বলি, কি সব বলছিস, কে মেরে ফেলবে? সে বলে, দোস্ত, পাপ করেছি, পাপ, আর সে পাপের শাস্তি পাচ্ছি। আমি বললাম, কি পাপ করেছিস আমাকে বল। রাজীব বলল, যদি বেঁচে থাকি তবে কাল তোকে সব খুলে বলবো, বলে ফোনটা কেটে দিল। টেনশনে কোনোভাবেই আমি আর ঘুমোতে পারলাম না। মৌকে বললাম, তুমি ঘুমিয়ে পড়ো। মৌ আমাকে বলল, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। আমি ওর কথায় একটু হেসে বললাম, তুমি আমাকে পাহারা দিবে? বলে জোরে হেসে দিলাম। মৌ বলল, হাসার কিছু নেই শিয়াম, তুমি আমাকে বলেছিলে না তোমাকে সাহস দিতে, আমি তোমাকে সাহস দিচ্ছি। আর স্ত্রী হিসেবে এটা আমার দায়িত্ব। আর আমি তোমার পাশে থাকা অবস্থায় কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলেই মৌ আমার বুকে মাথা রাখলো। আমি বললাম, তোমার স্বামী এমন কোনো অন্যায় করেনি যার জন্য কেউ তার ক্ষতি করবে। সারা রাত দুজনে গল্প করতে করতে কাটিয়ে দিলাম।
ফজরের আজান দেবার পর বাবা এসে দরজা খুলে দিয়ে বলল, চল নামাজে যাবি। বাবার সাথেও মাও এসেছেন। সে বলল, তোরা যা, আমি মৌকে দেখছি। অজু করে বাবার সাথে নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে বের হয়ে বাবাকে বললাম, বাবা তুমি বাসায় যাও, আমি একবার লিপুদের বাড়ি থেকে ঘুরে আসি আর রাজীবের কি অবস্থা দেখে আসি। বাবা বললেন, আমিও যাব তোর সাথে। আমি বাবাকে থামিয়ে বললাম, না বাবা, তোমাকে যেতে হবে না, আল্লাহর উপর ভরসা রাখো, আমার কিচ্ছু হবে না। বাবা আমাকে বাধা দেবার অনেক চেষ্টা করলেন, কিন্তু আমি তার কথা না শুনে চলে গেলাম লিপুদের বাসায়। গিয়ে দেখি লিপুর দেহ কয়লা হয়ে পড়ে আছে। পাশেই ওর আত্মীয় স্বজনরা চিৎকার করে কান্নাকাটি করছে। অল্প সময়ের ভেতরে পুলিশ চলে আসলো। পুলিশ এসে তাদের কাজকর্ম শেষ করে চলে গেল। পুলিশ এখনো পর্যন্ত বুঝতে পারছে না খুনি কে। পুলিশ চলে যাবার পর আমি সোজা রাজীবের বাসায় চলে গেলাম। রাজীবের রুমের সামনে গিয়ে ডাক দিতেই রাজীব দরজা খুলে দিল। খুবই ভয়ে আছে ও, সারা রাত ঘুমোয়নি, দেখেই বোঝা যাচ্ছে। আমি ওর ঘরের দরজা লাগিয়ে জিজ্ঞাসা করলাম, বল কি পাপ করেছিস আর কেনই করেছিস? রাজীব ভয়ে ভয়ে উত্তর দিল, দোস্ত, মাথা ঠিক ছিল না, তাই এমন পাপ করেছিলাম। আমাদের বন্ধু মিমিকে আমরা খুন করেছিলাম। কথাটা শুনেই আমার মাথাটা ঘুরতে শুরু করলো। মিমি আমার প্রথম ভালোবাসা। এটা তুই কি বললি? বলেই রাজীবকে একটা থাপ্পড় মেরে দিলাম। তোরা এভাবে আমাকে মিথ্যে বলে ঠকিয়েছিস? রাজীব পায়ে ধরে বলতে শুরু করলো, আমাকে মাফ করে দে দোস্ত, আমার কোনো দোষ ছিল না, সব দোষ ছিল ওদের। আমি বলে উঠলাম, তোরা আমাকে এত বড় মিথ্যে কথা বলেছিস? তোরা ফোনে আমাকে বলেছিলি মিমির বিয়ে হয়ে গেছে, তাই আমার সাথে যোগাযোগ করছে না। রাজীব বলল, দোস্ত আমার ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর আমরা মিমিকে মারতে চাইনি, ওকে শুধু রাতের অতিথি বানাতে চেয়েছিলাম। তুই চলে যাবার পর প্রায় সময় মিমি তোর কথা জানতে চাইতো। একদিন মাসুদ মিমিকে আমার সাথে দেখে ফেলে। মিমিকে দেখেই ওর লোভ হয় আর আমাকে ওর কথা বলে। আমি মানা করি, বলি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু ওরা আমাকে এমনভাবে ধরলো যে আমি ওদের কথায় রাজি হয়ে গেলাম। একদিন ক্লাস শেষ করতে করতে সন্ধে হয়ে গেল। ওরা আমাকে ফোন দিলে আমি বলি ক্লাসে। ওরা বলে, মিমিও কি সাথে আছে? আমি বললাম হ্যাঁ। তখন ওরা বলে, আজই ওকে সাথে করে নিয়ে আয়। আমি ওদের মানা করলাম, কিন্তু ওরা শুনল না। এদিকে তুই নেই, তাই মিমির মন খারাপ থাকে সব সময়। ক্লাস শেষ করে দুজন আরও কিছু সময় ঘুরলাম, যাতে রাতটা গভীর হয়। এমন সময় মাসুদ ফোন দিল। আমি মিমির সামনে অভিনয় করলাম তুই এসেছিস। মিমি শুনে অনেক খুশি হলো, আবার রাগও হলো, তুই ওকে না বলে এসেছিস। আমি বললাম, ও তোকে সারপ্রাইজ দিতে চেয়েছে, তার চেয়ে তুমি বরং ওকে সারপ্রাইজ দাও। ও কোথায় আছে আমি জানি। ও রাজি হয়ে গেল, তোকে ফোন না দিয়ে আমার সাথে চলে এলো। ওকে অনেকটা দূরে নিয়ে গেলাম। রাত বাড়তে থাকলো। একটা সময় যে জায়গায় প্ল্যান করেছিলাম সেই জায়গাতে ওকে নিয়ে গেলাম। সেখানে আগে থেকেই ওরা তিনজন রেডি ছিল। অন্ধকারের ভেতর ওদের দেখে মিমি ভয় পেয়ে যায়। আমাকে প্রশ্ন করে, এরা কারা? আমি বলি, আমার বন্ধু মিমি। বলে, শিয়াম কই? আমি বলি, চলে আসবে, এক্ষুনি চলো, আমরা ওইদিকে গিয়ে একটু বসি। আরও একটু জঙ্গলের ভেতরে ওকে নিতেই তুহিন টান দিয়ে ওকে বুকের কাছে নিয়ে আসে। তখনই মিমি ধাক্কা দিয়ে তুহিনকে দৌড় দেয়। আমরাও ওর পেছনে দৌড় দিই। দৌড়াতে দৌড়াতে অন্ধকারে একসময় গাছের সাথে মাথায় বাড়ি খেয়ে পড়ে যায়। মাথা থেকে প্রচণ্ড রক্ত বের হয়। ওকে স্পর্শ করেই বুঝতে পারি ও আর বেঁচে নেই। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিই ওকে আগুনে পুড়িয়ে দেব, যাতে কোনো প্রমাণ না থাকে। জঙ্গলের ভেতর থেকে ডালপালা কুড়িয়ে এনে ওকে জ্বালিয়ে দিই। দোস্ত আমাকে মাফ করে দে, আমাকে বাঁচা, বলে হাউমাউ করে কেঁদে দিল। ওর কথায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। যে মেয়েটা আমাকে ভালোবেসে জীবন দিল, সেই মেয়েটাকে এতদিন আমি বেঈমান ভেবে এসেছি। নতুন করে ভালোবেসে মৌকে বিয়ে করেছি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। রাজীবের মা বাবাকে ডেকে বললাম, ওকে দেখে রাখবেন, ও কোথাও যেন বের না হতে পারে। রাতে হুজুর আসবে, তারপর ও বের হবে, বলে আমি বাসার পথে রওনা দিলাম। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। বন্ধু হয়ে ওরা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো। আমাকে মিথ্যে বলেছিল,
এভাবে ওরা মিমিকে মেরে ফেলেছে আর আমাকে বলেছে ওর বিয়ে হয়ে গেছে আর আমাকে কোনোদিন যোগাযোগ করতে নিষেধ করেছে। আর আমি সেই মিথ্যে বিশ্বাস করে নিয়ে দিনের পর দিন মিমিকে অবিশ্বাস করে মৌকে ভালোবেসে বিয়ে করেছি। ভাবতে ভাবতে দু চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করলো। চিৎকার করে কান্না শুরু করে দিলাম। কত বড় ধোঁকা আমাকে ওরা দিয়েছে। কোনোভাবেই মনকে সান্ত্বনা দিতে পারছি না। নিজেকেই এখন আমার আর বিশ্বাস হচ্ছে না। এদের মতো ছোট মনের বন্ধুদের সাথে আমি চলেছি। এতদিন পর্যন্ত এদের আমি বিশ্বাস করেছি। ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে নিজের। হাঁটতে হাঁটতে একটা সময় বাসায় চলে আসলাম। চোখে পানি মুছে বাড়ির ভেতর ঢুকে গেলাম। বাবা, মা, মৌ বসে আছে। আমি রুমে গিয়ে বসতেই মৌ পাশে বসে বলল, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আমি বললাম, কই কিছু হয়নি, দেখছো না একের পর এক আমার বন্ধুগুলো মারা যাচ্ছে, তার জন্য একটু মন খারাপ। মৌ মাথায় হাত দিয়ে বলল, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি দু চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। মৌ মাথায় হাত দিচ্ছে। আমি চোখ বন্ধ করে আছি। হঠাৎ মুখের উপর পানি পড়তেই চোখ মেরে তাকিয়ে দেখি মৌ কান্না করছে। আমি উঠে বসে বললাম, এই কি হয়েছে তোমার মৌ? মৌ চোখের পানি মুছতে মুছতে বলল, কই কিছু না তো, এমনি। আমি ওর চোখের পানি মোছার জন্য হাত দিতেই ও আমার বুকে মাথা রেখে হাউমাউ করে কান্না করে দিল। আমি ওর মুখ ধরে তুলে বললাম, এত কেঁদো না তো, তোমাকে কান্না করলে একটুও মানায় না। মৌ চোখের পানি মুছতে মুছতে বলল, জানি না আমার ভবিষ্যতে কি আছে, যা অবস্থা সৃষ্টি হয়েছে তাতে তো মনে হয় সারা জীবনই আমাকে কান্না করে কাটাতে হবে। আমি মৌকে বললাম, এত ভয় পেও না, আমার বিশ্বাস আমার কিচ্ছু হবে না। আর আমি কোনো অন্যায়ও করিনি, ওরা পাপ করেছে তাই শাস্তি পাচ্ছে। মৌ বলে বসলো, কি পাপ করেছে ওরা? আমি মৌকে খুলে সব সত্যি ঘটনা বললাম। শোনার পর মৌ কান্নায় ভেঙে পড়ল। আমি বললাম, দেখো, মিমির সাথে যা হয়েছে তার জন্য আমার কোনো দোষ নেই, আমি তখন ছিলাম না। আর ওর উপর রাগ করে তোমাকে ভালোবাসলেও তোমাকে আমি সত্যিকারের ভালোই বেসেছি। তখন আমি জানতাম না এগুলো কিছুই। আমি তো বেঁচে থাকার জন্য তোমাকে ভালোবেসেছি, আর তাই তো বিয়ে করেছি। এখন তুমি যদি আমাকে ভুল বোঝো, আমি কাকে নিয়ে বাঁচবো বলো? মৌ আমার মুখে হাত দিয়ে বলল, এমন কথা বলো না, আমার ভীষণ কষ্ট হয়। আমিও যে তোমাকে ভালোবাসি, তাই তো সব ছেড়ে চলে এসেছি। কিন্তু আমার খুব ভয় হচ্ছে যদি তোমার কিছু হয়ে যায়। আমার কিছু হবে না, ভরসা রাখো আল্লাহর উপরে। কিছু সময়ের ভেতরে মা এসে ডাক দিয়ে বললেন, দুপুরের খাবার খেয়ে নে। দুজনে গিয়ে বাবা মায়ের সাথে দুপুরের খাবার খেতে বসলাম। খাবার সময় বাবা বলে দিলেন, কোনো কারণে যেন আমি বাসা থেকে বের না হই। আমি বাবাকে বললাম, আমি কোথাও বের হব না। তারপর খাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। মৌ আর আমি দুজনেই শুয়ে আছি, কারোর মুখে কোনো কথা নেই। একসময় মৌ আমার বুকের উপর মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দুজনেই ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় বাবার ডাকে ঘুম থেকে উঠে দরজা খুললাম। দরজা খুলতেই দেখি বাবার সাথে একজন বয়স্ক মুরব্বী দাঁড়িয়ে আছে। তাকে সালাম দিলাম। উনি ঘরের ভেতরে ঢুকলো। ঢুকে সবকিছু ভালো করে পরীক্ষা করলেন। তারপর পুরো বাড়ি ঘুরে দেখলেন। তারপর বলতে শুরু করলেন, এ বাড়িতে কিছুই নেই। আমি বললাম, এখন যা হবে রাজীবের ওইখানে হবে। আমাদের এখনই রাজীবের বাড়িতে যেতে হবে, না হলে হয়তো ওকেও বাঁচানো যাবে না। সবাই মিলে একসাথে রওনা দিলাম রাজীবের বাড়িতে যাওয়ার জন্য। কিছুটা পথ যাওয়ার পরেই হঠাৎ করে প্রচন্ড বাতাস শুরু হলো। হুজুর সবাইকে সাবধানে একে অন্যের হাত ধরে দাঁড়াতে বলল। আমি মৌয়ের হাত শক্ত করে ধরলাম, কিন্তু কোনোভাবেই কেউ এগিয়ে যেতে পারছিলাম না। হঠাৎ করেই চারিদিক থেকে প্রচন্ড হাসির শব্দ আসতে শুরু করলো। হুজুর দোয়া পড়তে শুরু করলেন। অনেক সময় পর হাসির শব্দ থেমে গেল। হুজুর দোয়া থামিয়ে দিয়ে বলতে শুরু করলো, কে তুই? আমাদের পথ আটকে দিলি কেন? তখন মিমি চিৎকার করে বলতে শুরু করলো, আপনাদের গিয়ে আর কোনো লাভ নেই, যার কাছে যাবেন তার কাজ শেষ করেই এসেছি, বলেই হাসতে শুরু করলো। আর এদিকে ভয়ে আমার সমস্ত শরীর থেকে থরথর করে ঘাম ঝরতে শুরু করলো। মিমি বলে উঠল, তোরা আমার কথা বিশ্বাস করছিস না বলেই রাজীবের হৃৎপিণ্ডটা ছুঁড়ে দিল অদৃশ্য থেকে আমাদের সকলের সামনে। হৃৎপিণ্ডটা তখনও লাফাচ্ছিল।
ভয়ঙ্কর অবস্থা, সকলে ভয় পেয়ে গেলাম। হুজুর বললেন, কেন মারলি এদের? মিমি বলতে শুরু করলো, এই হারামিটাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমার সাথে বেইমানি করেছে। সে তার বন্ধুদের দিয়ে আমাকে ভোগ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। কোনো রকমে আমি তাদের হাত থেকে ছুটে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তাও পারিনি। গাছের সাথে ধাক্কা লেগে আমি মারা যাই, কিন্তু প্রতিশোধ নেবার জন্য আমার আত্মাটা রয়ে যায়। আমি শুধু সুযোগ খুঁজছিলাম কবে শিয়াম গ্রামে ফিরবে, আর আমি একে একে ওর বন্ধুদের খুন করব আর ও দেখবে। আমি বলে উঠলাম, মিমি বিশ্বাস করো, আমি এর কিছুই জানতাম না। আমি জানলে এতদিনে ওদের পুলিশের হাতে তুলে দিতাম। মিমি কান্না করতে করতে বলল, শিয়াম তোমাকে আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করো মৌয়ের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু আমি আর কোনোদিনও আর তোমার হতে পারবো না। শিয়াম তুমি আমার সাথে যাবে? তখনই মৌ শক্ত করে আমার হাত চেপে ধরলো। মৌ বলতে শুরু করলো, প্লিজ মিমি, তুমি আমাদের ছেড়ে দাও। মিমি হেসে উঠল। হুজুর বলল, তুই চলে যা, না হলে খুবই খারাপ হবে। তোর এই আত্মা আমি বন্দি করে রাখবো, তুই কোনোদিনও শান্তি পাবি না। মিমি বলে উঠল, না এমন কাজ করবেন না, আমি চলে যাব, শুধু আমাকে একটু সময় দিন, আমি শিয়ামকে শেষবারের মতো ভালো করে দেখি। কষ্ট আর যন্ত্রণায় মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে যাচ্ছিল। কি বলবো কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। নীরবে শুধু দু চোখের পানি ফেলছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার চোখের পানি মুছে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলছে, ভালো থেকো শিয়াম, সুখী হও। কথাটা শোনার সাথে সাথেই প্রচণ্ড বাতাস শুরু হলো, সাথে গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল। এর অল্প সময়ের ভেতরে আকাশ পরিষ্কার হয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না মিমি চলে গেছে। সেদিন ওইটাই ছিল আমার আর মিমির শেষ কথা। বন্ধুদের বিশ্বাসঘাতকতায় আমি হারিয়েছিলাম মিমিকে। তারপর আমি আর মৌ শহরে চলে আসি। বাবা মা মাঝে মাঝে এসে আমাদের দেখে যান। এইভাবেই কেটে যাচ্ছে আমাদের দিনগুলি। স্মৃতির পাতায় এখন শুধু মিমি আছে। মাঝে মাঝে রাতেতে স্বপ্নে রাতের অতিথির মতো আছে মিমি।